অনেকদিন পরে এই ইউটিউব ভিডিওটা তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা খুবই মানে কোভিড সিচুয়েশানে আমরা অনেকটা ঘুরতে পারিনি, ট্রাভেল করতে পারিনি। এখন আমাদের সারা ভারতে ছড়িয়ে থাকা বিভিন্ন পার্টনার অর্গানাইজেশন যারা আমাদের ফেডারেশন অফ থিয়েটার অফ দি অপরেস্টের সদস্য, তাদের বিভিন্ন জায়গা, সেটা কখনো রাজস্থান, মধ্যপ্রদেশ, পাটনা, এইসব জায়গায় আমাদের ঘুরতে হচ্ছিল। ফলে ইউটিউব ভিডিওটা সময় মতো আনা যায়নি। সেই কারণে আমি যারা আমাকে উৎসাহ দিয়েছেন এই চ্যানেলটার গ্রাহক হয়ে, তাদের সকলকে আমার ধন্যবাদ, নমস্কার। আর আজকে যেটা নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে মূলত লেজিসলেটিভ থিয়েটার, অর্থাৎ একটা ফোরাম থিয়েটারের একটা এক্সটেনশন, যেটাকে বোয়াল বলেছিলেন লেজিসলেটিভ থিয়েটার। এটা শুরু হলো যখন অগস্ত্য বোয়াল যখন রিও ডি জেনেরো মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন। ওদের কাউন্সিলরকে ওরা এমপি বলে, ভেরেডার, সেটাকে ইংরেজিতে এমপি বলা হয় পর্তুগিজের অর্থে। তো সেই এমপি যখন ইলেক্টেড হলেন বোয়াল রিও ডি জেনেরো মিউনিসিপ্যালিটিতে, তখন ওয়ার্কার্স পার্টির তরফ থেকে, ওয়ার্কার্স পার্টির টিকিটে, তখনও লুলা গভর্নমেন্ট ব্রাজিলে আসেনি, 93, তখনও একটা এক্সট্রিম রাইট গভর্নমেন্ট সেখানে রয়েছে। কিন্তু রিও ডি জেনেরো থেকে বোয়াল জিতলেন। তখন উনি ওখানে মিউনিসিপ্যালিটিগুলো কিন্তু কিছু বেসিক লজ তারা কিন্তু প্রণয়ন করতে পারে। আমাদের এখানে যেমন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত ইত্যাদি লোকাল গভর্নমেন্টের সেই অর্থে সেরকম কোনো আইন প্রণয়ন করার ক্ষমতা নেই। কিন্তু ইউরোপের মতন ল্যাটিন আমেরিকাতেও কিন্তু মিউনিসিপ্যাল লেভেলে কিন্তু ওরা কিছু আইন প্রণয়ন করতে পারে। খুব প্রাথমিক হলেও ওদের সেই ক্ষমতাটা আছে। নিজের শহরে তারা নিজেদের আইন চালু করতে পারে। তো সেই জন্য বোয়াল ওখানে গিয়ে কিছু স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলছিলেন, মূলত যে কী ধরনের আইন তাদের এই মুহূর্তে দরকার নাগরিক পরিষেবা, নাগরিক অধিকার ইত্যাদিকে সুরক্ষিত করার জন্য কী ধরনের আইন দরকার। সেই আইনগুলোকে তারা খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন। সেই সব আইনের ওপরে ভিত্তি করে তারা থিয়েটার করলেন, ফোরাম থিয়েটার হলো। ইন্টারভেনশনগুলো তারা রেকর্ড করে তার ভিত্তিতে হাউসে, পার্লামেন্টে তারা আলোচনা করছিলেন যে কিভাবে আমরা মানুষের প্রস্তাবিত যে সমস্ত প্রস্তাবগুলো রয়েছে তার উপরে ভিত্তি করে আইন প্রণয়ন করতে পারি। অনেক সময় দেখা গেছে যে যেদিন মিউনিসিপ্যালিটি সেশন হচ্ছে কাউন্সিলরদের, সেদিন যারা থিয়েটার করেছেন এবং যারা দর্শকরা যারা ওই থিয়েটারে অংশগ্রহণ করেছেন, তারা সবাই পার্লামেন্টের বাইরে, অর্থাৎ হাউসের বাইরে তারা অপেক্ষা করছেন। এদিকে হাউসে কিন্তু তাদেরই প্রস্তাবিত আইনটা নিয়ে আলোচনা হচ্ছে। এইভাবে সেখানে 19টার মতন আইন রিও ডি জেনেরো মিউনিসিপ্যালিটিতে সেই সময় হয়েছিল। কিন্তু পরের টাইমে বোয়াল ইলেকশন জিততে পারলেন না। লেজিসলেটিভ থিয়েটার প্রসেসটা কিন্তু সেইখানেই মোটামুটি থেমে গিয়েছিল। তারপর সাউথ আমেরিকার বাইরে আমরা দেখেছি যে ইংল্যান্ডে, আমেরিকাতে কিছু জায়গায় কিছু আমাদের থিয়েটার অফ দি অপরেস্ট প্র্যাকটিশনাররা তারা কিন্তু লেজিসলেটিভ থিয়েটারটা করছে। আমরা কোনোদিন অ্যাজ সাচ ইন্ডিয়াতে এখানে লেজিসলেটিভ থিয়েটার করিনি। তার প্রধানত কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে আমাদের দেশে আইন প্রণয়নের ব্যাপারটা ভীষণ সেন্ট্রালাইজড। মানে মূলত দেশের পার্লামেন্ট আইন প্রণয়ন করে, রাজ্যের হাতে কিছু ক্ষমতা আছে, কিন্তু সে স্টেট অ্যাসেম্বলি হোক বা পার্লামেন্ট হোক, সেটা খুবই সেন্ট্রালাইজড। ফলে
একটা লেজিসলেটিভ থিয়েটারে আমরা লেজিসলেটরদের পার্টিসিপেশনটা সেভাবে আমরা পেতে পারি না। লেজিসলেটার্সরা এখানে ইন্টারেস্টেড নয় একটা থিয়েটার সেশনে যেতে, যেখানে মানুষ এক্সিস্টিং আইনগুলোকে নিয়ে কথা বলবে বা নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে তারা তাদের অ্যামেন্ডমেন্ট দেবে। এরকম ধরনের সেশনে আমাদের এমএলএ এমপিরা যান না, যার ফলে আমরা লেজিসলেটিভ থিয়েটারটাকে অন্যভাবে ইম্প্রোভাইজ করেছিলাম। ফর এক্সাম্পল, আমরা যখন এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করছিলাম, প্রতিটি ট্রাস্টের সঙ্গে আমরা কাজ করছিলাম, বিক্রমশিলা সোসাইটির সঙ্গে আমরা কন্ট্যাক্টে ছিলাম, প্রথমের সঙ্গে আমরা কন্ট্যাক্টে ছিলাম, যারা এডুকেশন ফিল্ডে খুব উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন দিয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম, বলে আমরা বুঝতে চাইছিলাম যে আমাদের পশ্চিমবাংলার এই প্রাইমারি এডুকেশন সিস্টেমটাকে আমরা আরও কী করে ভালো করতে পারি, যেখানে সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, বিশেষ করে মহিলা অর্থাৎ মায়েদের পার্টিসিপেশনটা খুব বেশি হয়, কারণ মায়েরা বেশিরভাগ সময় ছেলেমেয়েদের সঙ্গে কাটান। বাবারা আজকাল তো খুবই মাইগ্রেট করেন। আগে তো সিজনাল মাইগ্রেশন হতো, কাছাকাছি শহরে কলকাতায় কেউ চন্দননগরে ডেকোরেটরের কাজ করতে যেত, কেউ মোজাইক সিঙ্কের কাজ করতো, কেউ রাজমিস্ত্রির জোগাড়ে করতো, এবং সেটা খুব সিজনাল মাইগ্রেশন হতো। এখন তো মানুষের নিড বাড়ার সাথে সাথে প্রয়োজনটাকে যেমন মানুষ বাড়িয়েছে, তেমনি মাইগ্রেশন এখন ইন্টারস্টেট হচ্ছে, কখনো কেরালা, কখনো বোম্বাই, কখনো চেন্নাই, এই ধরনের ইন্টারস্টেট মাইগ্রেশন এখন আমরা বেশি দেখতে পাই। সেই সময় ফলে কী হচ্ছে, মেয়েরা বেশিরভাগ সময় ছেলেমেয়েদের সঙ্গে কাটায়, মায়েরা ছেলেমেয়েদের সঙ্গে কাটায়। সেই জন্য আমরা চাইছিলাম যে মাদার্স পার্টিসিপেশনটা, মায়েদের পার্টিসিপেশনটা প্রাইমারি এডুকেশন সিস্টেমে ঠিক কীভাবে করা যায় না করা যায়, এসব নিয়ে আমরা ভাবছিলাম। আমরা লোকেরা আমাদের যে প্লেস নাটকগুলো ছিল, এই সমস্যাগুলোকে মাথায় রেখে আমরা যে সমস্ত নাটকগুলো তৈরি করেছিলাম, সেই সমস্ত নাটকের কোনো নাটকের 1000, 1500-এর বেশিও পারফরমেন্স হয়েছে। এবং আমরা সাধারণ মানুষ আমাদের ফোরাম থিয়েটারে এসে যে সমস্ত ইন্টারভেনশনগুলো করেছেন, তারা যে বক্তব্যগুলো রেখেছেন, সেগুলোকে আমরা কিছু কিছু এজেন্সি ইনক্লুডিং প্রতিটি ট্রাস্ট আমরা পাঠিয়েছিলাম। পাঠানোর উদ্দেশ্যটা এটাই ছিল যে তারা যেহেতু পলিসি লেভেলে গভর্নমেন্টকে অনেক বেশি পরামর্শ দিতে পারেন, অতএব এদের হাতে পাঠালে এরা সরকারকে সেই মতন পরামর্শ দিতে এদের সুবিধা হবে, যে দেখো তলার দিকে মানুষ কি ভাবছে, যাদের গ্রামের দিকে প্রাইমারি স্কুলে গ্রামীণ অভিভাবকরা কি ভাবছে সেটা এদের কাছে পৌঁছে দিলাম, এরা এবারে সেটা সরকারের কাছে পৌঁছে দেবে। অর্থাৎ একটা বায়া মিডিয়া আমরা লেজিসলেটিভ থিয়েটার করছিলাম। এটা একটা ইম্প্রোভাইজড লেজিসলেটিভ থিয়েটার, কনসিডারিং যে আমাদের দেশে আইন প্রণয়নের ব্যাপারটা ভীষণ সেন্ট্রালাইজড। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমাদের যে সমস্ত এজেন্সির থ্রু দিয়ে আমরা যাচ্ছি, তাদেরও তো নানা রকমের আদর্শগত অবস্থান আছে, তাদের নানা রকমের বাধ্যবাধকতা আছে, কোনটা তারা বলবেন, কোনটা তারা বলবেন না, সরকার বিরোধী হলে সেটা কিভাবে নিয়ে যাবেন বা নিয়ে যাবেন কি না, এই সমস্ত ব্যাপারগুলো ছিল। ফলে এটা একটা ঠিকই একটা ওয়েল ডকুমেন্টেড ওয়ার্ক, যেটা থিয়েটারের মধ্যে দিয়ে আমরা এডুকেশন সিস্টেমটাকে অ্যাড্রেস করেছিলাম, কিন্তু এটাকে আমরা ঠিক সাকসেসফুল একটা থিয়েট্রিক্যাল অ্যাকশন বলবো না। কারণ যদি আমি লেজিসলেটিভ থিয়েটারের পার্সপেক্টিভ থেকে দেখি, ডেফিনেটলি দিস ইজ আ ফর্ম অফ লেজিসলেটিভ থিয়েটার। বল ঠিক এইভাবে করেননি, কিন্তু আমাদের এখানকার কনটেক্সট, আমাদের এখানকার পরিস্থিতি অনুযায়ী আমরা এইভাবে ইম্প্রোভাইজ করেছিলাম থ্রু পলিসি মেকার্স, যারা পলিসি ডিসিশনে গভর্নমেন্টকে হেল্প করে, তাদের কাছে আমরা লোকেদের ভয়েসেসগুলো পৌঁছে দিচ্ছিলাম। যেহেতু আমি এমএলএ, এমপি, পলিটিশিয়ানস যারা হাউসে রিপ্রেজেন্ট করছে আমাদেরকে, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ, তারা যেহেতু আমাদের ধরাছোঁয়ার বাইরে, একমাত্র তারা ধরাছোঁয়ার মধ্যে আসেন যখন নির্বাচনটা আসে, তার বাইরে যেহেতু ওরা ধরাছোঁয়ার বাইরে থাকে, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি দুর্বল করছেন আমাদেরই রিপ্রেজেন্টেটিভরা, মানে এমএলএ এমপিরা সবচেয়ে বেশি দুর্বল করছেন। সেই সমস্ত নায়কদের কাছে, নায়কদের কাছে আমরা পৌঁছতে পারিনি বলে আমরা থ্রু এজেন্সিস যারা গভর্নমেন্টকে পলিসি ডিসিশনে পরামর্শ দেয়,
তাদের মধ্যে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম। ওকে, ইট ডিডন্ট ওয়ার্ক ওয়েল। তারপর আমরা কি করেছি, আজকে আই এম আস্কিং, মানে আমি এটার ইংরেজিতেও বলবো পরে, কারণ এটা আমার ইন্টারন্যাশনাল কমিউনিটি, থিয়েটার অফ দি অপ্রেস কমিউনিটিকে কাছে এটা বলার যে লেজিসলেটিভ থিয়েটারে কিন্তু নানান রকম প্যাটার্ন, ফর্ম হতে পারে। যেমন 1989-এ ঠিক এই মাসে, এই ডিসেম্বর মাস মনে আছে, 1989-এ আমরা গ্রাম থেকে, মানে মথুরাপুর, পাথর প্রতিমা, কুলপি এসব অঞ্চল থেকে সাইকেল নিয়ে আমরা দিল্লি গিয়েছিলাম। আমাদের 55 দিন লেগেছিল এবং খুব সাধারণ সাইকেল নিয়ে, যেটা রাস্তাঘাটে যেতে যেতে খুবই খারাপ হচ্ছিল। আমরা সাইকেল মেকানিক দুজনকে আমাদের গ্রামের মধ্যে থেকেই নিয়েছিলাম। সাইকেলের জিনিসপত্র, সারানোর জিনিসপত্র ইত্যাদি ছিল, টায়ার টিউব এসব আমরা নিয়ে গিয়েছিলাম এবং আমরা সাইকেল করে দিল্লি অবধি গিয়েছিলাম। আমাদের 55 দিন লেগেছিল। এই 55 দিন আমরা যে নাটকটা করেছিলাম সেই নাটকটার নাম হচ্ছে গাঁয়ের পাঁচালী। এবং এই গাঁয়ের পাঁচালী নাটকটা গ্রামীণ শ্রমজীবীদের যে কাজ নেই, অর্থাৎ এমপ্লয়মেন্টের যে সমস্যাটা, সেটাকে নিয়ে ডিল করছিল, যে আমাদের সারা বছর কাজ দিতে হবে গ্রামে। এবং আমাদের আইডিয়াটা ছিল যে গ্রামে যদি সারা বছর কাজ থাকে তাহলে গ্রামীণ মজদুররা গ্রামেই থাকবে, ফলে কারখানার মতন আমাদের এদেরকে সংগঠিত করতে অনেক সুবিধা হবে। অর্থাৎ খুব অ্যাক্টিভিস্ট পার্সপেক্টিভ থেকে আমরা থিয়েটারের লোকেরা যারা অ্যাক্টর, তারা একটা মুভ নিয়েছিলাম, যে মুভটা হচ্ছে আমরা সারা বছর কাজ চাই। সারা বছর কাজ দিলে কী হবে, অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা এদেরকে সারা বছর গ্রামে পাবো, আমাদের গ্রামীণ মজদুরদের সংগঠন করা অনেক সুবিধা হবে, যেটা এখন নেই। কারণ এরা অধিকাংশ সময় গ্রামের বাইরে থাকে, ফলে এদেরকে অর্গানাইজ করা কঠিন হয়ে যায়। যেমন সুবিধাটা আমরা একটা অর্গানাইজড কারখানাতে পাই, যেখানে 8 ঘন্টা শ্রমিকরা বছরের পর বছর প্রতিদিন আসে, তাদেরকে একটা ছাদের তলায় পেলে, ছাদের তলায় পেলে অর্গানাইজ করতে অনেক সুবিধা হয়। দ্যাট ওয়াজ আওয়ার লজিক। তো এই আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা নিয়ে আমরা গাঁয়ের পাঁচালী করেছিলাম। 55 দিন আমরা 55টা অর্গানাইজেশন আমাদেরকে হোস্ট করেছিল এবং সেই 55টা অর্গানাইজেশন থেকেই প্রতিনিধিরা আমাদের সঙ্গে ধীরে ধীরে যোগ দিতে দিল্লিতে আমরা যখন জড়ো হলাম, তখন জনসংস্কৃতি প্লাস 55 আদার অর্গানাইজেশনস এবং তার সঙ্গে আরও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অ্যাক্টিভিস্ট মুভমেন্টরা এসেছিল। আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে দেখা করেছিলাম। ভিপি সিং সরকার ঠিক আসার আগের এই সময়টা, ফলে কুলদীপ নায়ার, স্বামী অগ্নিবেশ এবং পরবর্তীকালে যারা জনতা সরকারের মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, তারা অনেকেই তখন আমাদের এই আন্দোলনটাকে সাপোর্ট করেছিল। এবং জনসংস্কৃতি বিইং আ থিয়েটার গ্রুপ, এই মেড ইট আ ন্যাশনাল ইস্যু। এই যে সারা আজকে যে এনআরএজিএ হয়েছে, এমএনএনআরএজিএ যেটা হয়েছে, তার হিস্ট্রিটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 89-এ একটা থিয়েটার গ্রুপ প্রায় 70টার মতন সংগঠনকে দিল্লিতে হাজির করেছিল, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিল এবং কুলদীপ নায়ার পরবর্তীকালে যিনি অ্যাম্বাসেডার হলেন, সেই লেভেলের যারা স্বামী অগ্নিবেশ এবং ইত্যাদি, সেই লেভেলের জনতা সরকারটা, ভিপি সিং সরকারকে যারা এনেছিল সেই সময়, তাদের সেই রকম সমস্ত লোকজনদের সঙ্গে আমরা নেগোসিয়েট করেছিলাম এবং আমরা এটাকে একটা জাতীয় ইস্যু বানিয়েছিলাম। অ্যাক্টরদের সঙ্গে অ্যাক্টিভিজমের সম্পর্কটাকে আমরা শুধু থিওরিটিক্যালি ডিফাইন করে নিই, অ্যাক্টর এবং অ্যাক্টিভিস্টদের সঙ্গে সম্পর্কটা ঠিক কী হওয়া উচিত তার একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমাদের সাইকেল র্যালি। 89-এ আমরা প্রথম করেছিলাম এই সাইকেল র্যালিটা গাঁয়ের পাঁচালী নাটক দিয়ে। ঠিক তেমনি 2005-এ আবার আমরা গাঁয়ের পাঁচালী নাটকই নিয়ে গিয়েছিলাম এবং 38 দিন সাইকেল করে কলকাতা থেকে আমরা আবার দিল্লি পৌঁছেছিলাম। তার ঠিক পরে পরেই আপনারা দেখেছেন যে এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এনআরএজিএ 100 দিনের জন্য কাজ ইউপিএ গভর্নমেন্ট চালু করেছিল। তো একটা থিয়েটার গ্রুপের কিন্তু কন্ট্রিবিউশন আছে দেশের অ্যাক্টিভিজমে, সেইটাকে আমরা লেজিসলেটিভ থিয়েটার বলবো কিনা, দ্যাট ইজ এ কোয়েশ্চেন।
লেজিসলেটিভ থিয়েটারের ড্রামাটার্জিটা আমরা ফলো করছি না, যেটা প্রেসক্রাইবড ড্রামাটার্জি সেটার মধ্যে আমরা নেই। কিন্তু গাঁয়ের পাঁচালী যে ইস্যুটাকে অ্যাড্রেস করেছিল সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, সেটা নিয়ে আমরা সাইকেল র্যালি করছি, আমরা সারা দেশে ছড়িয়ে দিচ্ছি, বিভিন্ন অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশনকে মিট করছি, তাদেরকে সঙ্গে নিয়ে এটাকে একটা ন্যাশনাল মুভমেন্টে রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আলটিমেটলি সেটা একটা অ্যাক্ট হিসেবে এলো ভারতবর্ষে। এই পুরো কাজটাকে আমি লেজিসলেটিভ থিয়েটার বলবো কি বলবো, দ্যাট ইজ এ কোয়েশ্চেন। এনিওয়ে, আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কাজের প্যাটার্ন দেখে সবাই বুঝতে পারছেন যে আমাদের সঙ্গে দর্শকদের সম্পর্কটা কন্টিনিউয়াস। আমরা একটা গ্রামে গিয়ে 7 দিন কাজ করলাম, ঢাকঢোল বাজিয়ে গেলাম, আবার ঢাকঢোল বাজিয়ে চলে এলাম, খবরের কাগজে খবর হলো, টেলিভিশনে বাইট দিলাম, আমরা সেইভাবে কাজ করি না। জনসংস্কৃতি আজ থেকে 35 বছর আগে যে গ্রামে ছিল সেই গ্রামে আজও তারা আছে, আজ থেকে 30 বছর আগে যে গ্রামে ছিল সেই গ্রামে আজও তারা আছে। ফলে সেই সমস্ত গ্রামে দেখা যায় যে দাদু, ছেলে, তার ছেলে, 3-4টে জেনারেশন একসঙ্গে বসে থিয়েটার দেখছে। ইতিমধ্যে তাদের বাড়িতে নাতির বিয়ে হয়েছে, নাতবউ হয়েছে, তারা সবাই মিলে একসঙ্গে থিয়েটার দেখছে। এরকম জায়গা, দর্শক যেখানে 3-4 জেনারেশন একসঙ্গে বসে থিয়েটার দেখছে, এটা পশ্চিমবাংলায় কোথায় আছে আমার অন্তত জানা নেই, ভারতবর্ষে তো কোথাও নেই, কিন্তু জনসংস্কৃতি এটা করে দেখিয়েছে। ফলে আমাদের সঙ্গে দর্শকদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা ভীষণ একটা স্ট্রং কানেকশন। দর্শকরা কিন্তু একটা তাদের রাজনৈতিক নেতাদের কাছে, যাদেরকে তারা ভোট দেয়, তাদের কাছে যতটা না সচ্ছল, তার থেকে আমাদের কাছে অনেক বেশি সচ্ছল, খোলামেলা, অনেক কথা তারা আমাদের কাছে বলতে পারে, অনেক প্রয়োজনে তারা মনে করে আমাদের পরামর্শটা দরকার আছে। ফলে দর্শকদের সঙ্গে আমরা একসঙ্গে নিয়ে অ্যাক্টার্স, স্পেকটেটার্স, আমরা একসঙ্গে মিলেই কিন্তু থিয়েটারকে একটা সোশ্যাল ট্রান্সফরমেশনের কাজে এগিয়ে নিয়ে যেতে 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 দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা যা আমাদের দর্শক সমাজকে পীড়িত করে, আমাদের অভিনেতা অভিনেত্রীদের পীড়িত করে, সেই সমস্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন অন স্টেজ এবং অফ স্টেজ কাজ করতে 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 আমাদের সঙ্গে দর্শকদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। কোভিড যখন এসে মানুষের জীবনে একটা আর্থিক ক্রাইসিস তৈরি করছে, এমন একটা সংকটের মধ্যে মানুষ পড়ে যাচ্ছে যে মানুষের খাওয়াটাই একটা সমস্যা হয়েছে। প্রতিদিন মানে ভাত ছাড়া অন্যান্য কিছু পাওয়া তাদের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। সেই সময় কিন্তু আমাদের পক্ষে স্থির হয়ে বসে থাকাটা সম্ভব ছিল না, কারণ আমরা দর্শকদেরকেও শিল্পী মনে করি। কারণ দর্শকরা ভাবে, বিচার করে, চিন্তা করে। আমরা এই যে থিয়েটার ইজ অ্যান আর্ট অফ মেকিং পিপল থিঙ্ক, সুতরাং যারা চিন্তা করে তারাও ওই থিয়েটারেরই একটা পার্ট। এবং দর্শক আর অভিনেতাদের মধ্যে আমরা যে সম্পর্কটা দেখি, সেই সম্পর্কটা একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, এবং প্রত্যেকেই আমরা আসলে থিয়েটার করছি। উই আর অল অ্যাক্টার্স। বল সেই জন্য এটাকে বলেছেন স্পেক্ট অ্যাক্টার, অর্থাৎ তিনি স্পেকটেটারকে কিন্তু স্পেকটেটার হয়ে থাকতে দেননি, তিনি স্পেক্ট অ্যাক্টার করেছেন। মানে অ্যাক্টার এবং স্পেকটেটারদের মধ্যে যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, সেই সম্পর্কটাকে তিনি তার স্পেকট্যাক্টার কথার মধ্যে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। এখন সেই যে স্পেকট্যাক্টার কমিউনিটি যখন ইন ক্রাইসিস, তাদের বাড়ির লোকজনেরা যখন চেন্নাইতে, দিল্লিতে, কেরালাতে, মুম্বাইতে, আহমেদাবাদে আটকে রয়েছে এবং অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে, কেউ হেঁটে ফিরছে, কেউ সাইকেলে ফিরছে, কেউ রেল লাইন ধরে ধরে ফিরছে, এইরকম একটা সিচুয়েশান যেটা আমাদের চোখের বাইরে ছিল। ইন্টারস্টেট মাইগ্রেশনে এই লোকগুলো কীরকমভাবে থাকে এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা জানি এরা চেন্নাইতে গেলে দিনে 500 টাকা মজুরি পাচ্ছে, তো কেন 204 টাকা দিয়ে এনআরইজিএতে খাটবে? এনআরইজিএটা বাড়ির লোকেরা করে নেবে, মেয়েরা করে নেবে, বা যারা আছে করে নেবে, 2-3 জন চলে গেল বাইরে। আমরা ভাবতাম যে এই মজুরিটার জন্যই এরা যাচ্ছে, কিন্তু সেটা ওখানে গিয়ে যে ঠিক কী অবস্থার মধ্যে তারা থাকছে এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। কোভিড আমাদেরকে সেটা একটা রিয়ালিটি হিসেবে নিয়ে এলো। এবং আমরা যখন তার মাঝখানে আমফান হয়,
ঝড়ে সমস্ত বাড়িঘর তো উড়ে যায়। ফলে কোভিড এবং আমফান এই দুটো জায়গা থেকে লোকেরা তখন বিপর্যস্ত, দুটো আক্রমণে। আমরা ডিসাইড করলাম যে আমরা ত্রাণ কাজ করব। আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি থিয়েটার অফ দি অপ্রেসড যারা সারা পৃথিবীতে যারা থিয়েটার অফ দি অপ্রেসড করে, তারা যখন শুনলো জনসংস্কৃতি ত্রাণ করবে, কাজে যাবে, তারা ঝাঁপিয়ে পড়লো। আমাদেরকে নানাভাবে অর্থ সাহায্য করেছে তারা। এবং এই ত্রাণ কাজ করতে গিয়ে আমরা কোয়ারেন্টাইন সেন্টারে যখন মাইগ্রেন্ট ওয়ার্কারদের সঙ্গে কথা বলছি, যারা বাইরে কাজ করতে যায়, তাদের সঙ্গে যখন আমরা কথা বলছি, তখন তাদের থেকে তাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি যে এটাকে নিয়ে কিছু করা দরকার। আমাদের ফার্স্ট স্টেপ হলো যে অভিজ্ঞতাগুলো আমরা পেলাম, সেই অভিজ্ঞতার ভিত্তিতে দুটো নাটক আমরা তৈরি করেছিলাম। একটা নাম হচ্ছে গা হাঁটছে শহরে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার টিমেরা করছিল। একটা আমরা করেছি পরিযায়ী ক্যানে, এটা আমাদের পুরুলিয়ার টিমগুলো করছে। এই দুটো নাটক আমরা করতে থাকলাম। এই দুটো নাটক করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে যারা মাইগ্রেটেড ওয়ার্কার্স ছিল, দেশে ফিরে এসছে, গ্রামে ফিরে এসছে এবং আমাদের অডিয়েন্সে রয়েছে, তারা কোনো রকমভাবে ইন্টারভিউ করছে না। এবং আমাদের কাছে এটা অবাক হয়ে গেলাম যে অন্য দর্শকরা এসে দেখাচ্ছে যে আমি যদি এই শ্রমিকের জায়গায় থাকতাম আমি কি করতাম, কিন্তু যারা শ্রমিক হিসেবে বাইরে মাইগ্রেট করছে তারা কেন আসছে না, তাদেরকে কিছুতেই পাওয়া যাচ্ছে না। এবং আমরা যখন তাদের কাছে যাচ্ছি, তাদের ইন্টারভেনশনটাকে ওয়েলকাম করছি, তারা কিন্তু প্যাসিভ থাকছে, এবং এটা আমরা নোটিস করতে থাকলাম। পরে যখন পারফরমেন্সের পরে যখন তাদের সঙ্গে কথা বলছি, তারা আমাদেরকে নানান অসহায়তার কথা বললো যে এই কনটেক্সটে আমরা সত্যি হাত পা বাঁধা, কোনো আইনি সাপোর্ট আমাদের নেই, আমরা বাইরে যাচ্ছি কাজ করতে, সেখানে আমরা অসহায়, আমরা কীভাবে ইন্টারভিউ করবো? রাজ্যে হলে, নিজের গ্রামে হলে, আশপাশে হলে করতে পারতাম। এইটাই আমাদেরকে রিয়ালাইজ করালো যে আমাদের তাদের একটা লেজিসলেটিভ থিয়েটার করতে হবে। এখন আমরা যেটা শুরু করেছি, পঞ্চায়েত লেভেল থেকে আমরা বলছি যে আমরা একটা সর্বভারতীয় আইন চাই, এবং সেই সর্বভারতীয় আইনটা পার্লামেন্ট বসে ডিসাইড করবে না, কারণ পার্লামেন্ট তো এত বছর ধরে রয়েছে, কিন্তু এদের জন্য কেউ কিছু করেনি। আনঅর্গানাইজ সেক্টরে, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের চরম দুর্দশা, এই সমস্ত পার্লামেন্টারিয়ানদের দৃষ্টি এড়িয়ে যায়। এদের শুধু ভোট চাই, এছাড়া আর কিছু চাই না। তো আমরা সেই জন্যে চাইলাম যে এবারে আমরা একটা আইনের কথা বলবো, যে আইনের রূপকার হবে যারা ভোট দেয় তারা, আর যারা প্রতিনিধি ওখানে বসে আছে, যারা শুনতে পায় না এদের কথা, আমরা এই শ্রমজীবী মানুষের, প্রান্তিক মানুষদের কণ্ঠস্বর পার্লামেন্টে নিয়ে যাব। দুটো কাজ হবে। প্রান্তিক মানুষরা যদি তাদের কণ্ঠস্বরকে যদি আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি, তাহলে সেটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিকে শক্তিশালী করবে। রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে ইলেক্টরেটদের, নির্বাচিতদের সঙ্গে নির্বাচকদের একটা সম্পর্ক তৈরি হবে। এবং পার্টিসিপেশন, যে কথাটা আমরা খুব লুজলি ইউজ করি, যে পার্টিসিপেশনটা আসলে কিছুই না, পার্টিসিপেশন নয়, কারণ কারণ পলিসিটা ওপর থেকে হয়ে আসে। এবারে পঞ্চায়েতে বলা হচ্ছে তোমরা এটাকে ইমপ্লিমেন্ট করো, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে লোকেরা তো কিছুটা অংশগ্রহণ থাকতেও পারে, যদি কিনা নির্বাচিত লোকাল গভর্নমেন্টের প্রতিনিধিরা অনেস্টলি চায় যে পঞ্চায়েতটা দল মতের ঊর্ধ্বে উঠে একটা মানুষের পলিটিক্যাল স্পেস হয়ে উঠুক। তারা যদি চায়, তাহলে সেক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তাদের যদিও বা কিছু অধিকার থাকছে, কিন্তু পলিসি লেভেলে তাদের কোনো অধিকার নেই। আমরা চাইলাম যে পলিসি লেভেলে, অর্থাৎ আইনটা কীরকম হবে না হবে এটা ঠিক করবে সাধারণ মানুষ। সেই দুটো কারণে আমরা প্রতিনিধি আমরা এখন পঞ্চায়েত লেভেলে করছি, এরপর স্টেট লেভেলে যাব, এরপর সেন্ট্রাল লেভেলে যাব, দিল্লিতে আমরা লেজিসলেটিভ থিয়েটার করব। এই লেজিসলেটিভ থিয়েটারটা কি? আমরা যে নাটকটা তৈরি করেছি, সেই নাটকটা মূলত মাইগ্রেন্ট ওয়ার্কারদের ঠিক কী কী সমস্যা হয় সেগুলো হাইলাইট করছি। এইবার যখন সেটাকে নিয়ে আমরা ফোরাম থিয়েটার করছি, দর্শকরা যখন স্পেকট্যাক্টার হয়ে, দর্শক অভিনেতা হয়ে ইন্টারভিউ করে দেখাচ্ছে যে আমি এই জায়গায় থাকলে, শোষিত মানুষটার জায়গায় থাকলে আমি এরকম করতাম,
তখন আমরা চেষ্টা করছি যে আমাদের যারা শোষক চরিত্রে অভিনয় করছে, অপ্রেসার ক্যারেক্টার যারা করছে, তারা এমনভাবে জিনিসটাকে কথাটা বলছে, এমনভাবে প্রবলেম্যাটাইজ করছে, দর্শকদের সঙ্গে এমনভাবে কথা বলছে যাতে দর্শকরা প্রচলিত চলতি আইনগুলোর ফাঁক ফোকরগুলো দেখতে পায়, অর্থাৎ ইংরেজিতে যাকে বলি ল্যাকুনা, লুপ হোলসগুলো, যাতে তারা দর্শকরা দেখতে পায়। সেইভাবে আমরা কিন্তু ফোরাম সেশনটাতে, ফোরাম পার্টটা যখন, থিয়েটারটা যখন প্রথমবার হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার যখন আমি এটাকে কিছু কিছু নির্বাচিত দৃশ্যকে পুনরাভিনয় করে দর্শকদের মতামত চাইছি, সেই সময় কিন্তু আমাদের যারা শোষক চরিত্রে অভিনয় করছে তারা এমনভাবে প্রবলেম্যাটাইজ করছে, এমনভাবেই দর্শক অভিনেতাদের সঙ্গে কথা বলছে যাতে সমগ্র দর্শকরা, উপস্থিত দর্শকরা বুঝতে পারে যে আইনের ফাঁক ফোকরগুলো কোথায় আছে। এইটার পর আমরা যেটা করছি, আমরা দর্শকদেরকে খাতা পেন দিচ্ছি, দিয়ে বলছি এই যে ফাঁক ফোকরগুলো আপনারা দেখতে পেলেন আইনের, এটাকে ভরাট করতে গেলে কি ধরনের অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী আপনারা চান সেটা লিখে দিন। তারা তাদের মতন করে লিখছে, কেউ কেউ লিখছেন খুব ওয়েল স্ট্রাকচার্ড, কেউ কেউ লিখছেন তার মনের ভাবটা দিচ্ছেন, কিন্তু লিখছেন। মানুষ কিন্তু ভাবছে, মানুষকে আমরা ভাবাচ্ছি যে কী ধরনের আইন হওয়া উচিত। এবার সেই যে ইন্টারভেনশনগুলো যেগুলো খুব স্ট্রাকচার্ড, খুব ভালো ভালো অ্যামেন্ডমেন্ট আসছে, আমরা সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে রাখছি। এই ট্রান্সলেটেড ইন্টারভেনশনগুলো আমরা সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ অফ লয়ার্স, যারা লেবার লটা বোঝে, তাদেরকে আমরা পাঠাচ্ছি। আমরা কিন্তু বসে নেই, গ্রামে থিয়েটার হচ্ছে, ইন্টারভেনশনগুলো ট্রান্সলেটেড হয়ে চলে যাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের একদল আমাদের বন্ধু লয়ারদের কাছে, তারা রাখছেন অ্যাকাউন্টটা। সাথে সাথে আমরা কিছু সেন্সিটিভ এমপিদের সঙ্গেও যোগাযোগ করছি, তাদেরকেও আমরা ইনফর্ম করব, এই ডেভেলপমেন্টটা তাদেরকেও আমরা আপডেট করব। এবং দিল্লিতে সামটাইম ইন ডিসেম্বর নেক্সট ইয়ার, মানে এই 2022 ঠিক আগে, হয়তো অক্টোবর নাগাদ, আমরা দিল্লিতে দুটো এরকম লেজিসলেটিভ থিয়েটার সেশন করব দিল্লি শহরে, যেখানে আমরা এক্সপেক্ট করছি যে কিছু এমপিরা, মেম্বার অফ পার্লামেন্ট, অন্যান্য রাজ্য থেকে তারা দেখতে আসবেন এবং সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ অফ লয়ারও থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আনঅর্গানাইজ সেক্টরের অসংগঠিত শিল্পের শ্রমিকদের সংগঠিত করছেন, সেরকম কিছু ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিস্টরাও থাকবেন, সাধারণ দর্শকরা থাকবেন, তাদের সামনে এই সেশনটা হবে। এবং সেইখানে কিন্তু দর্শক অভিনেতারা তাদের অ্যামেন্ডমেন্ট দেবেন, সেই অ্যামেন্ডমেন্টগুলো সুপ্রিম কোর্টের যে লয়ার বেঞ্চ থাকবে তারা পড়ে শোনাবে, এমপিরা শুনবেন ঠিক সেই সেশনে লোকেরা কী ধরনের অ্যামেন্ডমেন্ট চাইছে। এবং তারপর এই লয়াররা ফাইনালি দিল্লিতে আমাদের লেজিসলেটিভ থিয়েটার হয়ে গেলে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলোকে নিয়ে এই বেঞ্চ অফ লয়াররা একটা ল ড্রাফট করবেন, যে ড্রাফটেড লটা আমরা অন্তত 540টা এমপির হাতে ধরিয়ে দিয়ে আসবো। দিস মাচ উই ক্যান ডু। তারপর এই 540টার মধ্যে 5টা এমপিও পার্লামেন্টে এটাকে তুলবেন কি তুলবেন না, সেটা নির্ভর করছে আমাদের দেশে গণতন্ত্র কতটা ম্যাচিওর করেছে, বা এই সমস্ত রিপ্রেজেন্টেটিভরা গণতন্ত্রকে কতটা সম্মান করেন না করেন তার উপরে। কিন্তু অ্যাজ আ থিয়েটার গ্রুপ ইন্ডিয়াতে প্রথমবার আমরা দুটো তিনটে জিনিস করছি। এক, আমরা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য থিয়েটারের একটা ভূমিকাকে আমরা সকলের সামনে দিনের আলোর মতন স্পষ্ট করে দিচ্ছি। দুই, নির্বাচক এবং নির্বাচক মণ্ডলীর মধ্যে একটা ডেমোক্রেটিক সম্পর্কের তৈরি করার মধ্যে দিয়ে নির্বাচক মণ্ডলীর কণ্ঠস্বরকে নির্বাচকদের কাছে পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে আমরা শক্তিশালী করছি। তিন, আমরা যে পার্টিসিপেশনের কথা বলছি, সেই পার্টিসিপেশনটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন, যেখানে লোকেরা ইমপ্লিমেন্টার নয় মেয়ার, তারা পলিসি মেকারের জায়গাও চলে যাচ্ছে। এবং অ্যাক্টিভিস্ট ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সঙ্গে অ্যাক্টর থিয়েটার কর্মীদের সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত তার একটা ম্যানিফেস্টেশন, ডেমনস্ট্রেশন আমরা সারা পৃথিবীর নাট্যকর্মীদের এবং অ্যাক্টিভিস্টদের দিচ্ছি। এই এতগুলো কাজ নিয়ে প্রথমবার ভারতবর্ষে একটা থিয়েটার হতে চলেছে, যেটার নাম লেজিসলেটিভ থিয়েটার।
এই লেজিসলেটিভ থিয়েটারটা 93 সালে জন্ম নিয়েছিল ব্রাজিলে, আর 2021 সালে যে অনেক ম্যাচিওর হয়ে ভারতবর্ষের মতন একটা দেশ যেখানে এত হাইলি সেন্ট্রালাইজড পুরো ব্যাপারটা, সেইখানে একটা থিয়েটার গ্রুপ সাহস করে এগিয়েছে। আপনাদের সহযোগিতা, শুভেচ্ছা, আশীর্বাদ, শুভকামনা, সলিডারিটি আমরা কামনা করছি।